আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নতুন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তরুণদের লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানাই। নতুন এই বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত। এ সময় চাকরির উপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। চীন সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে শনিবার ২৯শে মার্চ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। এরপর জানাবো, পদ্মা সেতুতে গত ২৪ ঘন্টায় ৪,২৫,০০,০০০ টাকার টোল আদায়। ঈদের ছুটি শুরু হয়ে যায় রাজধানী ঢাকা থেকে নিজ নিজ গন্তব্যে ছুটতে শুরু করেছে মানুষ। এতে করে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর টোল আদায় ব্যাপক হারে বেড়েছে। এতে টোল আদায় হয়েছে ৪,২৫,৪১,৩০০ টাকা। শনিবার ২৯শে মার্চ পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ফাঁকা ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ফাঁকা ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। শনিবার ২৯শে মার্চ বেলা ১১টার পর রাজধানীর প্রবেশ ও বহির্মুখ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সব কথা বলেন তিনি। জানাবো, বিমস্টেককে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের আয়োজনের চেষ্টায় মিয়ানমার, বলল রয়টার্স। আগামী সপ্তাহে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে যাবেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হুইং। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠকের আয়োজনে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে নেপিদো। এদিকে ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা সার্জিসের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী ৫ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। আজ ফেসবুকে নিজের আইডিতে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি। ফেসবুকে সার্জিস আলম লিখেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটম্যানকে ৫ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। সার্জিসের পোস্টের কমেন্টে হাসনাত মুন নামে একজন লিখেছেন, সত্যি আমরা তার সম্মানে জাতি হিসেবে অনেক গর্বিত। এবং সর্বশেষ জানাবো, শক্তিশালী ভূমিকম্প এক শহরেই ৬৯৪ জনের প্রাণহানি। মিয়ানমারে নিহত সহস্রাধিক। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১,০০২ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহত হয়েছে ২,৩৭৬ জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। নতুন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তরুণের লক্ষ্য নতুন বাংলাদেশ গড়া। নতুন এই বাংলাদেশে হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। এ সময় চাকরির উপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। চীনে সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে শনিবার ২৯শে মার্চ সকালে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় পিকেইউ। সম্মানসূচক এই ডিগ্রি গ্রহণ করার পর নিজের বক্তব্যে সব কথা বলেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বর্তমান ৪ দিনের চীন সফরে রয়েছেন। সফর চলাকালে শুক্রবার ২৮শে মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। পরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে
হয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য, খবর আদান-প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ সহযোগিতার পাশাপাশি প্রধান উপদেষ্টা দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে একে অপরকে সহযোগিতার প্রতিশ্রুতি জ্ঞাপন করেছেন। এগুলো বিষয় হলো বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু করা, মংলা বন্দরে আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি এবং পুনর্বাসন কেন্দ্র নির্মাণ করা এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান। প্রধান উপদেষ্টার এই সফরে তার সঙ্গে রয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম। আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৪,২৫,০০,০০০ টাকার টোল আদায়। ঈদের ছুটি শুরু হয়ে যায়, রাজধানী ঢাকা থেকে নিজ গন্তব্যে ছুটতে শুরু করেছে মানুষ। এতে করে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় বেড়েছে গাড়ির চাপ। গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৩৯,৬৩৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪,২৫,৪১,৩০০ টাকা। শনিবার ২৯ মার্চ পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্র থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ২৬,০৫৬টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে এই প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে ২,৩৭,৩৮,৩০০ টাকা। জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে ১৩,৫৮০টি গাড়ি। এতে এই প্রান্তে টোল আদায় হয়েছে ১,৮৮,১৩,০০০ টাকা। পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ বলেছেন, গতকাল সকাল থেকে ঈদে ঘরমুখী মানুষের যানবাহনের অতিরিক্ত চাপ ছিল। টোল আদায়ের পরিমাণ থেকে বোঝা যাচ্ছে মানুষ পদ্মা সেতু দিয়ে বাড়ি যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। পথের যাত্রীরা নির্বিঘ্নে বাড়িও ফিরছেন। দেশে সব পোশাক কারখানা বন্ধ হয়ে গেলে বাড়ি ফেরা মানুষের চাপ আরও একবার হতে পারে। তা না হলে পথ ব্যবহারকারীরা সামান্যতম ভোগান্তি ছাড়াই ঈদে বাড়ি যেতে পারছেন। এর আগে গত ৯ এপ্রিল একদিনে টোল আদায় হয়েছিল ৪,৮৯,৯৪,৭১০ টাকা। সে বছর ১৪ জুন আদায় হয়েছিল ৪,৮০,৩০,১০০ টাকা। ১৫ জুন আদায় হয়েছিল ৪,২৯,১১,৩০০ টাকা। ২০২৩ সালে এটি হয়েছিল ৪,২০,০০,০০০ টাকা। সেই হিসেবে গত ২৪ ঘণ্টায় আদায় করা টোল পদ্মা সেতু চালু হওয়ার পর এ যাবৎকালের পঞ্চম সর্বস্থানে রয়েছে বলে জানা গেছে। ফাঁকা ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। শনিবার ২৯ মার্চ বেলা ১১টার পর রাজধানীর প্রবেশ ও বহির্মুখ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সব কথা বলেছেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এখনও কোনো ধরনের নাশকতার হুমকি নেই। কোনো হুমকি থাকলে সেটা সবাইকে নিয়ে মোকাবেলা করা হবে। জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলা করলে, কেউ নাশকতা করলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, এবার ঈদের সবাই ছুটি ভোগ করছে, কিন্তু পুলিশ, বিজিবি, আনসার ছুটি কাটাচ্ছে না। তারা কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য ঢাকায় কাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে সেজন্য তারা কাজ করে যাচ্ছে। আপনারা যেন ভালোভাবে বাড়ি যেতে পারেন, আপনাদের বাসাবাড়ি ভালো থাকে সেজন্য তারা সব ধরনের কাজ করে যাচ্ছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত বলেছেন, আমি এখানে এসেছিলাম টিকিটের দাম বেশি আদায় করা হচ্ছে কিনা বিষয়টি দেখার জন্য। প্রত্যেকটি কাউন্টার ভাড়ার চার্ট ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ বেশি ভাড়া আদায় করে তবে আপনারা বিআরটিএ ভিজিলেন্স টিমের কাছে অভিযোগ করুন। এছাড়াও পুলিশ কন্ট্রোল রুমে অভিযোগ করুন। তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ সময় তিনি আর বলেন, দু একটা ছোটখাটো অভিযোগ রয়েছে, সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আশা করি কেউ কোনো ধরনের নাশকতা করতে পারবে না। নাশকতা করলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিমস্টেকে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের আয়োজনের চেষ্টায় মিয়ানমার, বলল রয়টার্স। আগামী সপ্তাহে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে যাবেন মিয়ানমারে জান্তা সরকারের প্রধান মিন অং হাইং। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠকের আয়োজনে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে নেপিদো। পাশাপাশি আরও কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠকের আয়োজনের চেষ্টা চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটি বলছে, মিয়ানমারের জান্তা প্রধান থাইল্যান্ডে আঞ্চলিক নেতাদের একটি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ক্ষমতা দখলের পর এটি দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশে তার বিরল সফর। ইতিমধ্যে নিজ দেশে অস্থিরতার জন্য পশ্চিমা দেশগুলোতে মিন অং হাই তার সরকারের উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি আসিয়ান জোট উত্থাপিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয় তাকে দক্ষিণ পূর্ব এশিয়ার জোট এশিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিতে নিষেধ করা হয়েছে। মিয়ানমার সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে মিন অং হাইং ব্যাংককে আগামী 3 থেকে 4 এপ্রিল অনুষ্ঠিত বিমস্টেক জোটের বেশিরভাগ দক্ষিণ এশীয় দেশের নেতাদের সম্মেলনে যোগ দেবেন। সেখানে মিয়ানমারের প্রতিনিধি দল বিভিন্ন দেশের নেতা ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা করছে। সূত্রগুলো আরও জানিয়েছে, মিয়ানমারের জান্তা সরকারের কর্মকর্তারা যেসব বৈঠকের আয়োজনের জন্য অনুরোধ করেছে তার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ অন্যতম। মিয়ানমারের কর্মকর্তাদের বরাত দিয়ে একটি সূত্র রয়টার্সকে বলেছে, তারা বৈঠকের জন্য অনুরোধ করেছে।